তো একটা জিনিস দেখলাম যে এই যে চেকটা, ছোট্ট একটা চেক। অনেক শিক্ষিত লোক যারা জগতে অনেক কিছু পারে কিন্তু এই ছোট্ট সামান্য চেকটা আসলে তারা লিখতে পারে না। তারা ভয় পায় যে কোনো কারণে যদি ভুল হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে এই চেকটার টাকা সে ঠিকমতো পাবে কিনা এই বিষয় নিয়ে। আপনারা মনে রাখবেন যে এই চেকটা হলো জাস্ট একটা ছোট্ট ফর্ম ফিল আপের মতো। আপনারা অনেক ফর্ম ফিল আপ করেন না? এখানে উপরে যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট লেখা আছে, সেখানে আপনি তারিখ লিখবেন। যেই দিন টাকা তুলতে যাবেন সেই দিনের তারিখ লিখবেন। আপনি যেই তারিখটা লিখবেন একটা চেকের, সেই তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত আপনি যদি ব্যাংকের কাউন্টারে যান তাহলে সে কিন্তু টাকা দিবে। বাট তারপরে গিয়ে এই চেকটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। অপরদিকে আপনি যেদিন টাকা তুলতে যাবেন তার পরবর্তী কোনো ডেটের তারিখ যদি চেকে লেখা থাকে, যেমন আপনি ধরেন যে ১০ তারিখে টাকা তুলতে ব্যাংকে গেলেন। কিন্তু চেকের তারিখ দেয়া আছে ১১ তারিখ বা ১২ তারিখ। তাহলে কাউন্টার থেকে কিন্তু আপনি টাকা পাবেন না। তারিখ লেখার পরে আপনারা নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে পে টু, অর্থাৎ এই কথাটার অর্থ হলো যিনি অ্যাকাউন্ট হোল্ডার উনি ওই ব্যাংকের ম্যানেজারকে ইনস্ট্রাকশন দিচ্ছে এই চেকের টাকাটা তাকে পরিশোধ করো। অনেকে ভুল করে কি করে, নগদ টাকা নেয়ার জন্য যেহেতু যায় ভুল করে এখানে ক্যাশ লিখে। ক্যাশ মানে নগদ, নগদ টাকা। আসলে নগদ টাকা কি কোনো ব্যক্তির নাম? এখানে বুঝাচ্ছে ওই ব্যক্তি যাকে এই চেকের অর্থ পরিশোধ করার জন্য অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংককে নির্দেশ দিয়েছে। তো এখানে যদি অ্যাকাউন্ট হোল্ডার নিজেই যায় তাহলে সে নিজ লিখতে পারে বাংলায়, অথবা ইংরেজিতে অনেকে সেলফ লিখে থাকে। আর যদি সে নিজে না গিয়ে ধরেন অন্য কাউকে পাঠায়, যেমন জামালকে পাঠায়, তাহলে লিখতে পারে জামাল। কামালকে পাঠালে কামাল। এরকম খুবই সিম্পল। তার নিচে লাইনটাতে লেখা আছে দেখেন যে দা সাম অফ টাকা, অর্থাৎ কত টাকা তুলতে যায়। এখন কেউ যদি ৫,০০০ টাকা তুলতে যায় তাহলে সে এখানে বানান করে, মানে কথায় ৫,০০০ টাকা এভাবে বানান করে করে লিখতে হবে। ইংরেজিতে লিখলে ৫,০০০ টাকা লিখতে পারে। আর তার পাশে ডান পাশে যে বক্সটা লেখা আছে সেখানে অঙ্কে ৫,০০০, মানে ৫ দিয়ে ৩টা শূন্য। আমরা যেটা করি ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় একটা চেক লেখা যায়, তবে মনে রাখবেন আপনি বাংলায় লিখলে পুরোটাই বাংলায় লিখবেন, আর যদি ইংরেজিতে লিখেন তাহলে পুরোটা চেকই ইংরেজিতে লিখবেন। টাকার অ্যামাউন্ট লেখা শেষ। এখন আপনি কি করবেন? স্বাক্ষর করবেন। অ্যাকাউন্ট হোল্ডার এখন নিচে ডান পাশে দেখেন একটি চিকন দাগ টানা আছে এবং নিচে ইংরেজিতে ছোট করে লেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন। মানে আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি স্বাক্ষর করবেন এই যে দাগটা দেওয়া আছে এই দাগটার উপরে। সুতরাং স্বাক্ষর করার ক্ষেত্রে এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন, দাগের উপর স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর করার পরে মূলত আপনার চেক লেখা শেষ। তারপরে আপনি যদি নিজেই কাউন্টারে যান টাকা তুলতে তাহলে চেকের উল্টা পাশে আপনি ২টা স্বাক্ষর করবেন। আর আপনি নিজে না গেলে ওই যে বলেছিলাম যদি জামালকে পাঠান বা কামালকে পাঠান, তাহলে জামাল গেলে জামাল ২টা স্বাক্ষর করবে, কামাল গেলে কামাল ২টা স্বাক্ষর করবে। এই পুরো চেকটা লিখতে গিয়ে আপনি কোথাও যদি ভুল করেন তাহলে একটানে কেটে আপনি সঠিকটা লিখে দিবেন। তবে এই ক্ষেত্রে আপনি যেখানে কেটেছেন সেখানে তার উপরে কিন্তু আপনি স্বাক্ষর দিতে হবে। যদি স্বাক্ষর না দেন তাহলে ব্যাংক আপনার এই চেকের অর্থ পরিশোধ করবে না। সুতরাং লিখতে গিয়ে ভুল করলেও সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন একটানে কেটে দিয়ে পাশে লিখে দিবেন। কিন্তু উপরে আপনার যেখানে কাটাকাটি করেছেন তার উপরে আপনার অবশ্যই স্বাক্ষর দিতে হবে।